নমস্কার। আজকে শোনাতে চলেছি গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট গল্প, পাশুপত অস্ত্র। সঙ্গে থাকুন। বছর কয়েক আগে পশ্চিম মধ্য ভারতে মাহিষ্মতি নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। পণ্ডিতেরা বলেছেন যে এই আবিষ্কার ভারতবর্ষের ইতিহাসে একটা মহা বিপ্লব এনেছে। কারণ মহেঞ্জোদড়ো এবং হরপ্পা এই দুটি শহরের ধ্বংসাবশেষ থেকে এইটুকু শুধু প্রমাণিত হয়েছিল যে ৫-৬ হাজার বছর আগে অন্তত সিন্ধু তীরে তীরে একটা প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। এতে আমাদের প্রাচীন ঐতিহাসিক মতবাদ যেটা, অর্থাৎ আর্যরা বাইরে থেকে এসে ওই সিন্ধুর ওপারেই প্রথম তাদের সভ্যতা বিস্তার এবং উপনিবেশ স্থাপন করে, সেইটাই সমর্থিত হয়। কিন্তু মাহিষ্মতি একেবারে ভারতের মধ্যভাগে, সুতরাং এখানে যদি অন্তত ২,০০০ বছরের পুরাতন একটি শহরের চিহ্ন আবিষ্কৃত হয়, তাহলে ইতিহাসটা একটু উল্টে পাল্টে যায় বই কি। একদিন পাশ্চাত্য পণ্ডিতরা ভারতবর্ষীয় সভ্যতাকে ২,৫০০ বছরের বেশি বলে মানতেই চাইতেন না। তারপর রাখালদাস বাবুর যত্নে ও তদবিরে মহেঞ্জোদড়ো ও হরপ্পার ধ্বংসাবশেষ বার হতে অতি কষ্টে এইটুকু মেনেছিলেন যে সিন্ধুর পশ্চিমে ৫,০০০ বছর আগে একটা সভ্যতা ছিল। তবে বাকি সারা ভারতবর্ষটা ছিল অন্ধকার। কিন্তু এইবার তারা আরও ঘাবড়ে যাবেন। এত আগে মধ্য ভারতে যখন এমন একটা রীতিমতো শহর গড়ে উঠেছিল, তখন সে সময়ে সারা ভারতটাই সভ্য ও সংস্কৃতিযুক্ত ছিল। এটা মানতেই হবে। খুব সম্প্রতি আবার সিন্ধুর এপারেও রাজপুতানার মধ্যে আর একটি ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যা অন্তত মহেঞ্জোদারোর সমসাময়িক। কিন্তু এসব তো গেল ইতিহাসের কচকচি। এখন ভাবার বিষয় যে এত বড় শহরটা এমন করে মাটির নিচে চাপা পড়ে গেল কি করে। এরকম শহরকে শহর মাটির নিচে বিস্মৃতির নিচে চাপা পড়ে যাবার ইতিহাস অবশ্য আরও আছে। প্রাচীন কম্বোজ সাম্রাজ্যের রাজধানী হঠাৎ মেকং নদীর বন্যায় রাতারাতি জলাভূমিতে পরিণত হয়। মধ্য এশিয়ার কয়েকটি শহর মরুভূমির বালুরাশির তলায় চাপা পড়ে যায় প্রাকৃতিক বিপ্লবে। পম্পিয়াই শহর ভিসুভিয়াসের তলর ধাতুস্রোতে ডুবে গিয়েছিল। মহেঞ্জোদড়ো শহরটিও হঠাৎ জলশূন্য হয়ে যাওয়ায় প্রচণ্ড ঝড়ে কিংবা বন্যায় বা বালি চাপা পড়ে, এই রকম অনেকেই অনুমান করেন। কিন্তু এখানে সেরকম কোনো সম্ভাবনাই নেই, যেহেতু আশেপাশে এখনও অসংখ্য জনপদ আছে, শস্য শ্যামলা মাটি চারিদিকে। তবে শহরের কিছুটা পরিত্যক্ত হয়ে এক মাটি চাপা পড়তে পারে। সেখান থেকে বর্তমান শহর একটু পাশে সরে যেতে পারে, যেমন কাশীতে বা দিল্লিতে দেখা যায়, হয়তোবা যেমন বৃন্দাবনেও হয়েছে। কিন্তু এমন করে শহরের চিহ্নমাত্র মুছে যাওয়া সম্ভব হয় কি করে? শহর পুরনো হলে যে সবাই সেটা ছেড়ে একসঙ্গে চলে যাবে এমন কখনো হয় না। কাশী তো কম পুরনো নয়। শুধু আমাদের দেশেই নয়, অন্য সভ্য দেশেও যেসব প্রাচীনতম পুঁথি পাওয়া যায় তাতে কাশীর উল্লেখ আছে। কিন্তু তবু কাশী আজও তো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এক হতে পারে শত্রুর হাতে যদি ধ্বংস হয়ে গিয়ে থাকে, কিন্তু সেই ইতিহাস কই? প্রাচীনকালে ভারতবর্ষে ঠিক ওই শ্রেণীর বর্বরতা চলতো না। যুদ্ধক্ষেত্রকে বলা হতো ধর্মক্ষেত্র। অকারণ হত্যা কিংবা লুণ্ঠন তখন ক্ষত্রিয়রা ভাবতেই পারতেন না। তবে তবে গল্প রয়েছে। যতক্ষণ না ঐতিহাসিকরা অন্য কথা বলেন বা প্রমাণ বার করেন, ততক্ষণ এই গল্পটাই বিশ্বাস করতে দোষ কি? সে অনেক দিনের কথা। পাণ্ডবরা যখন অশ্বমেধ যজ্ঞ করেন, তখন নীলোদ্ধত ছিলেন মাহিষ্মতির রাজা। তাঁরই ছেলে প্রবীর অর্জুনকে বাধা দিতে গিয়ে অর্জুনের হাতে নিহত হয়। প্রবীরের মা জনা ছিলেন খুব বড় বীরাঙ্গনা। তখনকার দিনে ভারতের নারীরাও সকলের শ্রদ্ধা ও ভয়ের পাত্রী ছিলেন। জনাই তার বড় প্রমাণ। এই প্রবীরকেই কয়েক পুরুষ পরে এক রাজা মাহিষ্মতির সিংহাসনে বসলেন। তার নাম যুধাজিৎ।
যুধাজিৎ প্রবীরেরই কয়েক পুরুষ পরের বংশধর। যুধাজিৎই মাহিষ্মতির শেষ রাজা। যুধাজিৎ সিংহাসনে বসে দেখলেন যে মাহিষ্মতি বড় ছোট রাজ্য। তার মতো এত বড় রাজার পক্ষে রাজ্যটা নিতান্ত ক্ষুদ্র। এর সঙ্গে আরেকটা ছোট রাজ্যও যদি জুড়ে নেওয়া যায় তাহলে তার মর্যাদা অন্তত কতকটা রক্ষা পায়। কথাটা ভাবতেই তার নজর পড়ল আশেপাশের ছোট রাজ্যগুলির দিকে। তিনি ভেবে দেখলেন যে অবন্তী ছাড়া তার দেশের কাছে আর তেমন কিছু নেই। অবন্তী রাজ্যের সীমা তার সীমানার গায়েই লাগা, সুতরাং সবটা টেনে নিতে পারলে ব্যাপারটা মন্দ দাঁড়ায় না। তাছাড়া মনে মনে একটা রাগও ছিল তার অবন্তীর উপর। ভালো তুলো মাহিষ্মতি আর অবন্তী এই দুটো দেশেই হতো তখন, কিন্তু মাহিষ্মতির তুলোওয়ালারা ভালো দাম পেত না কোথাও অবন্তীর জন্য। অবন্তীর তুলো নাকি মাহিষ্মতির চেয়ে অনেক ভালো, অথচ দাম কম। এই সুযোগে সে শোধও নেওয়া যাবে। কথাই বলে দুরাত্মার ছলের অভাব হয় না। যুধাজিৎ অবন্তীর রাজাকে বলে পাঠালেন যে যেহেতু মাহিষ্মতির তুলোওয়ালাদের মাল বিক্রির বিশেষ অসুবিধে হচ্ছে, সেহেতু তিনি যেন আগামী 2 বছর তুলো উৎপাদনে বিরত থাকেন। আর তিনি যদি এটা না করেন তাহলে যুধাজিৎ বাধ্য হবেন অবন্তী আক্রমণ করতে। বলা বাহুল্য, অবন্তীর রাজা এই অদ্ভুত প্রস্তাব পেয়ে আমল দিলেন না, বরং এটাকে ধৃষ্টতা বলেই মনে করলেন। যুধাজিৎ এই সুযোগই খুঁজছিলেন। অবন্তী রাজের এই জেদকে অন্যায় ও অসঙ্গত আখ্যা দিয়ে তিনি অবন্তী আক্রমণ করলেন। কাজটাকে তিনি যতটা সহজ ভেবেছিলেন, যুদ্ধে নেমে দেখলেন মোটেই ততটা সহজ নয়। অবন্তী ওইটুকু দেশ বটে, কিন্তু তার শক্তি অসাধারণ। সৈন্যগুলোর অদ্ভুত সাহস, প্রাণের ভয় একেবারেই নেই। তাছাড়া তাদের খরচও কম। মাহিষ্মতির সেনারা রীতিমতো বাবু। তাদের খাবার চাই, ভালো ভালো পোশাক চাই, বিছানার ব্যবস্থা চাই। অবন্তীর সেনারা দৃঢ় প্রতিজ্ঞ। দেশের স্বাধীনতা কিছুতেই যেতে দেবে না তারা। তাদের ভাব দেখে যুধাজিতের মনে হলো অবন্তীর একটি লোকও বেঁচে থাকতে অবন্তী জয় করার কোনো সম্ভাবনা নেই। মাহিষ্মতির সেনারা যুদ্ধক্ষেত্রে এসে আগে দেখে কি করে তারা নিজেরা নিরাপদ থাকবে, আর অবন্তীর সেনারা এসেই দেখে কি করে তারা শত্রু সৈন্য মারবে। নিজের কথাটা একবারও ভাবে না তারা। এমন লোকেদের সঙ্গে যুদ্ধ করা যায়? যুধাজিৎ বিষম ফাঁপড়ে পড়লেন। সৈন্য নেই, রসদ নেই, এমনই একটা অবস্থা এসে দাঁড়ালো এক সময়। এ যুদ্ধ জিততে এত সময় লাগবে তা ভাবেননি আগে, সেরকমভাবে প্রস্তুত হননি। এখন হয়েছে কি, কতটা তার মনের কান্না তাও বোধহয় তিনি নিজের সম্মান বিসর্জন দিয়েও যুদ্ধ ছেড়ে দিতেন, যদি না ভয় থাকতো যে অবন্তীরা অত সহজে ছাড়বেন না। তিনি ওদের রাজ্যটা কেড়ে নিতে গিয়েছিলেন এ কথাটা অবন্তীর মনে আছে। সেই প্রমাণ দেবে তারা মাহিষ্মতিটা কেড়ে নিয়ে। এই যখন বিপদ, সেই সময় যুধাজিতের কানে গেল তাঁরই রাজধানীর এক প্রান্তে তপবন কুটিরে বাস করেন রাঘবাচার্য। তিনি নাকি সূর্যরশ্মি থেকে কি এক অস্ত্র বার করেছেন, তাতে পলকে প্রলয় আনতে পারে, একটা শহর ধ্বংস করতে পারে সে অস্ত্রে এক মুহূর্তেই যথেষ্ট। কথাটা অবিশ্বাস্য, কিন্তু তখন আর অত বিবেচনা করার সময় ছিল না। যুধাজিৎ তখনই নিজে গিয়ে হাজির হলেন রাঘবাচার্যের কুটিরে। আচার্য, এ কি সত্যি? আপনি কি এমন অস্ত্র আবিষ্কার করেছেন যা প্রলয় ঘটাতে পারে? আচার্য হাসলেন, সবিনয়ে বললেন, আমি কিছুই করিনি বৎস, এ অস্ত্র বহুদিনের। পাশুপদ অস্ত্রের নাম শুনেছ? শিব যা অর্জুনকে দিয়েছিলেন সেই অস্ত্র। হঠাৎ আমার মনে হলো এ অস্ত্র বোধহয় তৈরি করা যায়। যা পড়াশোনা ছিল যৎসামান্য, তারই সাহায্যে লেগে গেলাম গবেষণায়। তারপর বহু চেষ্টা করে বহুবার বিফল হয়ে কৌশলটাকে আয়ত্ত করেছি। ওই যে দেখছো যন্ত্রটি, ওর নাম মার্তণ্ড চক্র। ওতে করে সূর্যরশ্মির তেজ সংহত করা যায়।
তা থেকে নানা রশ্মি ভাগ করে নিয়ে বিচিত্র বস্তু ও শক্তির সংমিশ্রণে এই অস্ত্রটি তৈরি। এমন কিছু নয়, তুমি দেখবে বৎস, আমার প্রথম অস্ত্রটি সম্পূর্ণ হয়েছে। আচার্য সযত্নে এবং সস্নেহে সরলভাবে এক বিচিত্র ধাতু নির্মিত অস্ত্র তুলে দেখালেন। সামান্য একটা রম্ভার মতো আকৃতি, সেই রকমই গঠন। রাজা বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, এই অস্ত্রের এত শক্তি, তা এর প্রয়োগ কৌশল কি? কিছুই না, হেসে বললেন আচার্য। একটি তীরের সঙ্গে একে আটকে দূর থেকে শত্রুর দিকে ছুড়বে, তারপর সেই তীরটি মাটিতে পড়বার আগেই নিপুণ হাতে আরেকটি তীর মেরে এই ধাতুর বস্তুটিকে ফাটিয়ে দেবে, তাহলেই হলো। রাজা তবুও বিস্মিত হয়ে আছেন দেখে আচার্য তার মনের ভাব বুঝতে পারলেন। বললেন, এইটুকু অস্ত্রের এত শক্তি শুনে বিস্মিত হচ্ছ কেন বৎস? সূর্য রশ্মি হচ্ছে পার্থিব সমস্ত শক্তির মূল। সেই রশ্মি সৃষ্টি করার ক্ষমতা যেমন, ধ্বংসাত্মক শক্তিও তেমনই। আমি রশ্মির মধ্যে থেকে মারতণ্ড চক্র যন্ত্রের সাহায্যে ধ্বংসাত্মক শক্তিটুকুই আলাদা করে নিয়েছি। তারপর সেই শক্তিকে নানা উপাদান এবং বিচিত্র প্রণালীর সাহায্যে বহু সহস্র গুণে শক্তিশালী করে তুলেছি। ঘর বাড়ি মানুষ তো মোটা কথা মহারাজ, কয়েক কোটি পরমাণু দিয়ে একটি অণু নির্মিত, আবার কয়েক কোটি অণুতে একটি বালুকণা। আমার এই অস্ত্র সেই বালুকণাকে লক্ষ কোটি ভাগে বিভক্ত করে তার মধ্যের পরমাণুর প্রাণশক্তি পর্যন্ত হরণ করতে পারে। যুধাজিৎ মুগ্ধ নেত্রে চেয়েছিলেন। সমস্তটা শোনার পর প্রণাম করে বললেন, ওই অস্ত্রটি আমাকে দিতে হবে প্রভু। আচার্য যেন কতকটা ভয় পেয়েই তাড়াতাড়ি সেটা সরিয়ে নিলেন। বললেন, সে কি, তুমি ও অস্ত্র দিয়ে কী করবে? যুধাজিৎ বললেন, আপনি কি জানেন না যে আজ 2-3 দিন ধরে অবন্তীর সঙ্গে আমাদের যুদ্ধ চলছে? মাহিষ্মতির প্রাণ এবং মান দুইই যায়। আপনার এই অস্ত্রে আপনারই দেশের শত্রু বিনষ্ট হবে। আচার্য বললেন, কিন্তু বৎস, তুমি বোধহয় ভুলে গেছো যে পাশুপত অস্ত্র দেবার সময় শিব অর্জুনকে বলে দিয়েছিলেন যে একমাত্র দেবতা ও দানবের যুদ্ধেই তা প্রয়োগ করতে। সাধারণ মানুষের ওপর প্রয়োগ করলে প্রয়োগকারীকে শুদ্ধ বিনষ্ট করবে। এ অস্ত্র যুদ্ধ ব্যবসায়ীদের জন্য নয় বৎস। সাত্ত্বিক প্রকৃতির লোক ছাড়া, যারা পৃথিবীর কাউকেই শত্রু বলে মনে করেন না, তাদের হাতে ছাড়া এ অস্ত্র আর কারুর হাতে থাকা উচিত নয়। যে নিষ্কাম মনে মানবজাতির কোনো বৃহত্তর মঙ্গলের জন্য রোষ লেশ শূন্য চিত্তে এই অস্ত্র ব্যবহার করতে পারবে, সেই এ অস্ত্রের অধিকারী। অসহিষ্ণু যুধাজিৎ মাটিতে পা ঠুকে বললেন, অত বিবেচনা করার সময় আমার নেই। আপনার দেশ শত্রু পদদলিত হবে, এইটাই কি আপনি চান? প্রত্যেক দেশবাসীরই উচিত যে কোনো কৌশলে দেশের শত্রুকে বিনষ্ট করা। কঠিন কণ্ঠে রাঘবাচার্য উত্তর দিলেন, যুদ্ধ তুমি বাঁধিয়েছিলে নিজের খেয়াল মতো, নিজের শক্তি না বুঝেই। তখন কি আমার সঙ্গে পরামর্শ করেছিলে? আজ সে হঠকারিতার ফল তোমাকেই ভোগ করতে হবে। যেমন করে পারো শত্রুকে তুমি পরাজিত করো। এসব সামান্য ব্যাপারের জন্য আমার এ অস্ত্র নয়। এই অস্ত্রেই দেবাদিদেব প্রলয়কালে সমস্ত কিছু ধ্বংস করেন। এর থেকে যে কত কি হতে পারে সে সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। একটা বাহিনী সম্পূর্ণ ধ্বংস তো হবেই, এ থেকে সমস্ত দেশ, এমনকি সারা পৃথিবীতে প্রলয় আসাও কোনো বিচিত্র নয়। এ অস্ত্র প্রয়োগ করা শক্তিমানের কাজ, সর্বত্যাগী ঋষির কাজ, তোমার মতো স্বার্থপর ভোগবিলাস পরায়ণ ক্ষত্রিয়ের কাজ নয়। অস্ত্রের গুণ শুনে লোভে ও প্রতিহিংসা প্রবৃত্তিতে যুধাজিতের চোখ জ্বলছিল। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, আপনার কাছে তো অত কথা শুনতে আসিনি। আপনি আমার প্রজা, প্রজার সব জিনিসেই রাজার অধিকার আছে, বিশেষত এমন আপৎকালে। আমি আদেশ করছি ওই অস্ত্র আমাকে দিন। কখনো না। পাশুপত অস্ত্রটিকে বুকে চেপে ধরে রাঘবাচার্য বললেন, মানুষের এত বড় সর্বনাশ আমি প্রাণ থাকতে করতে দেব না। এ তো যুদ্ধ নয়, এতগুলো নিরাপরাধ মানুষকে হত্যা করা হবে, সে আমি হতে দেব না। অকস্মাৎ কোষ থেকে তরবারি খুলে নিয়ে যুধাজিৎ বললেন,
আমার এবং আমার দেশের সম্মান এমন জায়গাতেই এসে দাঁড়িয়েছে যে পাপ পুণ্য ন্যায় অন্যায় বিচার করার সময় আর আমার নেই। ও অস্ত্র আমার চাই। আপনি যদি দেন তো ভালো, নইলে আমি জোর করে নেব। রাঘবাচার্যেরও দৃষ্টি কঠিন হয়ে এলো। তিনি বললেন, আমি ব্রাহ্মণ তা জানো? কিচ্ছু জানবার অবকাশই নেই। অতগুলো লোককে যে হত্যা করতে পারে একটা ব্রাহ্ম হত্যাকে, তার এমন কি বেশি ভয়? কর্কশ কণ্ঠে বললেন যুধাজিৎ। দিন, আর অপেক্ষা করতে পারছি না। রাঘবাচার্য পাশুপত অস্ত্রটি মুঠো করে ধরে বললেন, পাপিষ্ঠ, মনে রাখিস, পাশুপত অস্ত্র এখনো আমারই হাতে। যদি প্রলয় আনতেই হয়, যদি প্রাণ দিতেই হয়, তো আমিই তা প্রয়োগ করে যাব। তিনি এর মধ্যে এক পা করে পিছিয়ে সেই মার্তণ্ড চক্রের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, যা সেই অস্ত্রেরই একটি উল্লেখযোগ্য অংশ। তার অভিপ্রায় ঠিক কী ছিল তা ভেবে দেখা তখন সম্ভব নয়। নিজের প্রাণের ভয়ে ব্যাকুল হয়ে যুধাজিৎ চক্ষের নিমেষে তরবারি বসিয়ে দিলেন রাঘবাচার্যের বুকে। তারপর তার অনড় দেহ মার্তণ্ড চক্রের উপর এলিয়ে পড়ার আগেই হাত থেকে অস্ত্রটি কেড়ে নিলেন। আচার্য বিস্ফারিত চক্ষু অস্ত্রের উপর নিবদ্ধ করে বার দুই কি যেন বলতে গেলেন। তার মধ্যে শুধু প্রয়োগ শব্দটা যুধাজিৎ বুঝতে পারলেন। হয়তো প্রয়োগের আরও কোনো বিশেষ কৌশল আছে, সেই কথাটাই আচার্য জানাতে চাইছিলেন। অনধিকারী যে প্রয়োগ করতে গিয়ে সে পাছে কোনো বিপদে পড়ে, সেইটাই ছিল সেই শেষ মুহূর্তেও আশঙ্কা। যে অন্যায়ভাবে হত্যা করলে তার বিপদের কথাটাই অন্তিমকালে হয়তো ব্রাহ্মণের প্রথম মনে হয়েছিল, কিন্তু সে কথা জানাবার আগেই তার প্রাণ বেরিয়ে গেল। বিজয়ের নেশায় উন্মত্ত মহারাজেরও তখন সেদিকে মন দেওয়ার সময় ছিল না। খারাপ লাগা তো নয়, তিনি তখনই রথে চড়ে বায়ু গতিতে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে নিজের প্রাণের ভয়টা শেষ পর্যন্ত প্রবল হয়ে উঠল। তিনি সে কথা গোপন করে এক সেনাপতিকে ডেকে মোটামুটি প্রয়োগবিধিটা বলে দিলেন। তারপর নিজে বহু দূরে গিয়ে বনের মধ্যে থেকে ফলাফল দেখবার জন্য অপেক্ষা করতে লাগলেন। শত্রুপক্ষের শিবির অনেক দূরে, নিজেরা নিরাপদেই আছেন ভেবে নিশ্চিন্ত হয়ে সেনাপতি অদ্ভুত কর্মা অস্ত্র নিক্ষেপ করলেন। যুধাজিৎ মনে মনে অস্ত্রের ফলাফল সম্বন্ধে সবচেয়ে বীভৎস যে ছবি এঁকে রেখেছিলেন, তার সঙ্গে কিছুই মিলল না। ঠিক কী দেখলেন তা অবশ্য তার পক্ষে মনে করাও সম্ভব না, কারণ যা দেখলেন তাতে মুহূর্তের মধ্যে স্থান কাল ঘটনার সমস্ত হিসেব মাথায় তালগোল পাকিয়ে গেল। মনে হলো যেন একসঙ্গে একই স্থানে সহস্র বজ্রপাত হলো, আর সঙ্গে সঙ্গে বিরাট একটা অগ্নির সমুদ্র পর্বত প্রমাণ ঢেউ তুলে উত্তাল হয়ে উঠল। সেই প্রলয়ঙ্কর অগ্নিবন্যায় সারা পৃথিবী যেন ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে যাবে। রাজা আর দেখতে পারলেন না। যতদূর দৃষ্টি যায় সেই আগুনের স্রোত দেখে তার চোখ ঝাপসা হয়ে এলো। তাছাড়া এক মুহূর্ত ছাড়া দেখার অবসরও পেলেন না। অস্ত্র নিক্ষেপের সঙ্গে সঙ্গে আকাশে যে শত শত দানবের দাপাদাপি শুরু হয়েছিল, সে যেন প্রলয়ের ঝড়। সেই প্রচণ্ড ঝড়ের ঘূর্ণিতে তাকে সেখান থেকে মহাশূন্যে উড়িয়ে 7 যোজন দূরে নিক্ষেপ করলে। তারই আঘাতে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। যখন জ্ঞান হলো তখন দেখলেন যে সর্বাঙ্গে ব্যথা, আঘাতে মাথা গা কেটে গেছে। চোখে এখনও ঝাপসা দেখছেন, কানে সেই প্রচণ্ড শব্দে যে তালাত ধরেছে তা এখনও ছাড়েনি। কোথায় এসেছেন তা জানেন না, গভীর বনে পথ বলে দেবে এমন লোকও নেই। তবু তাকে উঠতে হলো। ক্লান্ত অবসন্ন পা টেনে টেনে বনের ফল ও ঝর্ণার জল খেয়ে জীবন ধারণ করে বহু পথ ঘুরে এক সময়ে মাহিষ্মতি যাওয়ার পরিচিত পথ খুঁজে পেলেন। পথে যাদের সঙ্গে দেখা হলো তারা কেউ এই ছিন্নবেশ ভিখারিকে রাজা বলে চিনতে পারল না। যুধাজিৎ চেনা দিলেন না। এই অবস্থার কথা কেউ না জানে তাই ভালো। অবন্তীর সেনারা গেছে বটে, কিন্তু সেই সঙ্গে তারও সমস্ত বাহিনী যে নিশ্চিহ্ন হয়েছে তাতে কোনো সন্দেহ নেই।
আর এই বীভৎস হত্যাকাণ্ড তারই অবিমৃষ্যকারিতার পরিচয়। কোন লজ্জায় তিনি মানুষের কাছে পরিচয় দিয়ে সাহায্য চাইবেন? তার চেয়ে এই ভালো। এই বিপদের সম্বন্ধেই খুব সম্ভব আচার্য সাবধান করতে চেয়েছিলেন, কিন্তু সেসব কথা ভাবতেও ভালো লাগে না। থাক, যাই হোক, অবশেষে এক সময় পথ চিনে চিনে মাহিষ্মতির দ্বার দেশে পৌঁছালেন যুধাজিৎ। কিন্তু এ কি, নগরীর প্রবেশপথে ভিড় নেই কেন? জনতার চিহ্ন মাত্র নেই। এ তো কখনো হয় না। এমন সকালে স্বার্থবাহের দল যে প্রবেশপথে ভিড় করে প্রত্যহ। তবে প্রহরীরাই বা কোথায়? সমস্ত পুরী এমন প্রেতপুরীর মতো এমন নিস্তব্ধ, এমন স্তব্ধ কেন? তবে কি এখানে তার মৃত্যু সংবাদই এসে পৌঁছেছে, তাই পুরী এত শোকার্ত? তিনি জোরে জোরে এগিয়ে গেলেন। নগরীর মধ্যে প্রবেশ করে দেখলেন সেখানেও কোনো লোক নেই। জনহীন তো বটেই, সম্পূর্ণরূপে প্রাণীহীন। কুকুর, বেড়াল, এমনকি কাক পর্যন্ত কোথাও দেখতে পেলেন না। এ কী ব্যাপার? তিনি ঠিক মাহিষ্মতি পুরীতেই এসেছেন তো, নাকি কোনো দানব সৃষ্ট মায়ালোকে এসে পড়লেন? না, ওই তো বড় বাজারটা, ওটা তো বিশেষ পরিচিত তার। কিন্তু বাজারেও কেউ নেই যে। ব্যাকুল হয়ে রাজা বাজারের মধ্যে ঢুকলেন। সম্পূর্ণ জনহীন, প্রাণের লক্ষণ কোথাও নেই। কিন্তু এইবার একটা জিনিস তার চোখে পড়ল। এতক্ষণ দেখেছেন কতগুলো শুকনো কালো কালো কি পড়ে আছে পথের দুধারে, ভালো করে তবু লক্ষ্য করেননি। এখন দেখলেন আবলুসের মতো কালো এবং হস্তপরিমিত কতগুলো পদার্থ, কিন্তু সেগুলো মনুষ্যাকৃতি। যেন মানুষই কি প্রচণ্ড তাপে শুকিয়ে কুঁকড়ে পুড়ে ছোট হতে হতে ওই অবস্থায় এসে দাঁড়িয়েছে। বাজারের মধ্যেও ওই রকম মূর্তি অসংখ্য। খালি বাড়ি যেগুলো খাঁ করছে তার মধ্যে, অর্থাৎ তার বড় স্বাদের মাহিষ্মতি পুরীর প্রজাদের ওইটুকু মাত্র চিহ্নই শুধু আছে। রাজা আর ভাবতে পারলেন না। তার ধারণা শক্তি অবশ হয়ে এলো। তিনি এবার হা হা করে হেসে উঠলেন। যুধাজিতের আর ভয় নেই। তিনি পাগল হয়ে গেছেন। অনুশোচনা ও চিন্তা আর তাকে স্পর্শ করবে না। কিন্তু ব্যাপারটা আসলে কি হয়েছিল? রাঘবাচার্যের দেহ ওই অস্ত্রের মাতণ্ড চক্রে পড়ে যন্ত্রের মুখটি যে আলগা হয়ে গিয়েছিল তা রাজা তখন লক্ষ্য করেননি। তার ফলে সূর্যরশ্মির সংগত শক্তি একটু একটু করে বেরিয়ে সমস্ত দেশ এমনিভাবেই পুড়িয়ে দিয়েছে। শুধুমাত্র অবন্তীকে নয়, মাহিষ্মতিকেও। এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট গল্প, পাশুপত অস্ত্র। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।